নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত, এবং আজকের শীর্ষক কর্নেল সোফিয়া কুরেশি আসলে মুসলমান, সন্ত্রাসবাদীদের বোন। আমরা এই শীর্ষক নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে দু তিনটে খুব জরুরি কথা বলে রাখি। গত দুদিন আমাদের এখানে নেটওয়ার্কের ভয়ঙ্কর একটা অসুবিধার জন্য আমরা আপলোড করতে পারিনি আমাদের অনুষ্ঠান। একটা ব্যাপার। আবার নেটওয়ার্ক ফিরে এসছে, আমরা আজ থেকে আবার শুরু করব। এবার দু নম্বর যে ব্যাপারটা, সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গা থেকে ফোন করছিলেন আমাকে মানুষজন যে আপনার অনুষ্ঠান দেখা যাচ্ছে না, চ্যানেল কি বন্ধ করে দেওয়া হলো না। এখনো পর্যন্ত উনি যে কৃপা দৃষ্টি আমার চ্যানেলের ওপরে পড়েনি, কিন্তু চারিদিকে একটা এরকম আবহাওয়া তৈরি হচ্ছে, একটা মানুষজনের একটা সংশয় তৈরি হচ্ছে যে এ ধরনের একটা চাপ তৈরি হতে পারে, চ্যানেলটাকে বন্ধ করে দেওয়া হতে পারে। সেই জন্যে সবাই, প্রায় সমস্ত ইউটিউবাররাই যারা খবর করেন, যারা সরকারের বিরুদ্ধে বলছেন, যারা সত্যি কথা বলছেন, যারা প্রতিষ্ঠানের কথা বলছেন, যারা প্রতিষ্ঠান বিরোধী কথা বলছেন, তারা প্রত্যেকেই কোথাও না কোথাও একটা আশঙ্কায় আছেন যে তাদের চ্যানেল বন্ধ করে দেওয়া হতে পারে। সেই জন্য একটা দ্বিতীয় ব্যাকআপ চ্যানেল তৈরি করা হচ্ছে। তো আমিও সেরকম একটা ব্যাকআপ চ্যানেল হয়তো দু তিন দিনের মধ্যেই লঞ্চ করে দেব, যেখানে আমরা জিরো আওয়ারটাকে শিফট করব। জিরো আওয়ারটা সেখানে আমাদের দেখা যাবে, এবং আমরা অন্য অনুষ্ঠান কিছু সেখানে শুরু করব। এতদিন আপনাদের যে কথাটা আমার অনুষ্ঠানে বা আমার প্রোগ্রামে কখনো বলিনি, যে আপনারা আমার অনুষ্ঠান সাবস্ক্রাইব করুন, আমার অনুষ্ঠান বেল বটনে কী বলে প্রেস করে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পান, ইত্যাদি ইত্যাদি এতদিন বলিনি। কিন্তু না বলতেও আপনারা দেখেছেন, এবং আপনাদের এত তাড়াতাড়ি একটা চ্যানেলের গ্রোথ, সেটাও একটা ব্যাপার আছে। কিন্তু এখন যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এখন আমাকে বলতে হচ্ছে যে হ্যাঁ, আমার সেকেন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সেকেন্ড চ্যানেলটা আর কদিনের মধ্যে আসবে, এবং সেকেন্ড চ্যানেলটাতে আমরা যে জিরো আওয়ারটা করছি, যেটা এই চ্যানেলে দেখতেন সেটা ওই চ্যানেলে করব। ওটা দেখতে থাকুন। তার সঙ্গে আমরা আরও কিছু অনুষ্ঠান, অন্য কিছু অনুষ্ঠান, খাওয়া দাওয়া, ঘোরা ইত্যাদি কিছু মজার অনুষ্ঠান সেখানে আমরা করব। কিছু অন্য ধরনের ইন্টারভিউ ইত্যাদি ওখানে আমরা করব। তো এইটা ছিল গিয়ে আমাদের আজকের খুব গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদের বলার জন্য। তাহলে আমরা আমাদের মতামত শুরু করছি, এবং যেরকমটা বলেছি, আমাদের আজকের শীর্ষক কর্নেল সোফিয়া কুরেশি আসলে মুসলমান, সন্ত্রাসবাদীদের বোন। দেশ জুড়ে আরএসএস, বিজেপির তলার সারির কর্মী, সমর্থক, বিশ্ব হিন্দু পরিষদের নেতারা, কর্মীরা, তাদের পেছনে জড়ো হওয়া বাবাজি, মাতাজিরা বিভিন্ন ধর্ম সম্মেলনে, রাস্তার মোড়ে, আড্ডায়, আলোচনায়, সোশ্যাল মিডিয়াতে সংখ্যালঘু মুসলমান বিরোধী এক কুৎসিত প্রচার চালিয়েই যাচ্ছে। তারা চায় বেশিরভাগ মানুষ তাদের এই প্রচারের সমর্থনে আসুক, আর যারা বিরুদ্ধে তারা ইগনোর করুক। হ্যাঁ, তারা চাইছে তারা ইগনোর করুক। হ্যাঁ, ইগনোর করুক। মানে কর্নেল সোফিয়া কুরেশি যে কদিন আগে আমাদের এই যে ভারত পাক কনফ্লিক্ট বলুন, যুদ্ধ বলুন, তার প্রতিটা দিন তারা এসেছেন, মানুষকে বলেছেন আমরা এই করেছি বা এই করছি। তিনি আমাদের দেশের ডিফেন্সের একটা মুখ, অন্যতম। বলা হয়ে গেল সে নাকি সন্ত্রাসবাদীদের বোন, সে নাকি মুসলমান, সেই জন্য সে মুসলমানরা সবাই সন্ত্রাসবাদী, এবং সে নাকি সন্ত্রাসবাদীদের বোন। এবং চাওয়া হচ্ছে যে ও ফালতু কিছু লোক বলেছে, ওগুলো কোনো ব্যাপার না, আপনি ইগনোর করুন। এইটা তারা চাইছে, যে আপনি এই কুৎসিত প্রচারের জবাব দেবেন না, এই প্রচার যে মিথ্যে, ওই তথ্য যে মিথ্যে, সেটা না বলে চুপ করে থাকুন। আপনার মৌনতাই চায় ওরা। দেশের শিক্ষিত, লিবারেল, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ মানুষ এসব যতই ইগনোর করবে, চুপ করে থাকবে, এই ওরা কি বলছে ছাড়ুন, ততই ওদের সুবিধে। ইগনোর না করে মোহাম্মদ জুবায়েদ
যখন এই তথ্য কোথাকার ভুল, কেন ভুল তা নিয়ে মাঠে নেমেছে, তাকে জেলে যেতে হয়েছে। ইগনোর না করে যে ইউটিউবাররা কাজ করছেন তাদের কাছে নোটিশ আসছে, তাদের চ্যানেল বন্ধ করে দেওয়া হচ্ছে। দ্য ওয়্যার এত কথা বলছিল, তাকে থামানোর চেষ্টা হয়েছে। পোর্টাল আপনারা জানেন, জুবায়েদ এখনো জামিনে। মানে হয় ইগনোর করুন, চুপ করে থাকুন, নয়তো জেলে যান। দেশ জুড়ে এই প্রচার চলছে, পুরো মিথ্যে, আধখানা মিথ্যে আর কয়েকটা সত্যি দিয়ে একটা জোরালো ককটেলের নেশায় পাবলিক বুথ। তারা প্রতিদিন এই বিষ উগড়োচ্ছে। হিন্দুদের সংখ্যা কমে যাচ্ছে, মোগল ইতিহাসে লক্ষ লক্ষ মন্দির ভাঙা হয়েছিল, কেন সেগুলো স্কুলে পড়ানো হবে না, কেন তাজমহল ভেঙে তেজমহল তৈরি হবে না, সাভারকার গান্ধী সমান কিংবা তার চেয়েও বড় নেতা ছিলেন, মুসলমানদের জন্য তৈরি হয়েছিল পাকিস্তান, হিন্দুদের জন্য হিন্দুস্তান, জওহরলাল নেহরু মুসলমান ছিলেন, উনি আর জিন্না সৎ ভাই, ইন্দিরা গান্ধী মুসলমান বিয়ে করেছিলেন। হাজার হাজার মিথ্যে প্রতিদিন লক্ষ লক্ষ হোয়াটসঅ্যাপ মেসেজ হয়ে ছড়িয়ে পড়ছে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির থ্রু দিয়ে। ইতিহাস, বিজ্ঞান, ভূগোল সব সব ভুল ফেসবুকে টুইটারে ঘুরছে, আর মানুষ বলছে তাই নাকি তাই নাকি তাই নাকি। এই প্রথম সত্যি জেনে তারা বুঝতে পারছে হিন্দু খতরে মে হ্যায়, হর হর মহাদেব। 550 বছরের ইসলামিক শাসনে হিন্দুরা অত অত মন্দির তৈরি করেছে। সেই সময়ে বসে রামচরিত মানস লিখেছেন তুলসীদাস। সেই সময় কত শত সাহিত্য তৈরি হয়েছে। তখন হিন্দু খতরে মে ছিল না। এই 14 বছরে মোদিজির শাসনে হিন্দু খতরে মে, এটা তলায় চলছে। সেখানে আরএসএস বিজেপির বড় নেতাদের দেখবেন না, তাদের এক একজন আবার সম্প্রীতির কথাও বলবেন, ভাইচারার কথাও বলবেন। ওপরের স্তরের খেলাটা আলাদা। 2014, 2019, 2024-এ 2014-তে 7, 2019-এ 6 আর 2024-এ একজন, মাত্র একজন মুসলমান প্রার্থীকে দাঁড় করিয়েছিল বিজেপি গোটা দেশে। 542টা আসনে একজন তারা খুঁজে পেয়েছিল, এবং সেই সিটটাও হারবে জেনে কেরালার একটা আসনে। সবাই হেরেছে। কাজেই দেশের 16, 17, 18তম লোকসভায় শাসক বিজেপির একজন সদস্যও নেই, একজন সংখ্যালঘু সদস্যও নেই। রাজ্যসভার বিজেপি সাংসদদের 3 জন ছিলেন মুসলমান, মুখতার আব্বাস নকভি, এমজে আকবর, সৈয়দ জাফর ইসলাম। 3 জনের মেয়াদ ফুরিয়েছে, একজনকেও আবার রাজ্যসভায় ফেরত পাঠানো হয়নি। আপাতত শাসক দলের সাংসদদের একজনও মুসলমান নয়, দেশের প্রতি 7 জনের একজন মুসলমান। এটা মাথায় রাখুন। এরপর আসুন উত্তরপ্রদেশ। 2017, 2022 বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। জেতা ছেড়ে দিন, দুবারই একজন মুসলমান প্রার্থী দাঁড় করায়নি মোদি, শাহ, যোগী। মাথায় রাখুন, উত্তরপ্রদেশে প্রতি 5 জনের একজন হলেন মুসলমান। আসুন অসমে। 2016, 2021 মিলিয়ে 17 জন মুসলমান প্রার্থী দাঁড় করানো হয়েছিল, একজন মাত্র জিতেছিল, সেটা 2016-তে। 2021-এ হিমন্ত বিশ্ব শর্মার সরকারে একজন মুসলমানও নেই। অসমে জনসংখ্যার প্রতি 3 জনের একজন হলেন মুসলমান। এই বাংলায় বিজেপির একজন মুসলমান বিধায়ক নেই। থাকবেন কি করে? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন মুসলিম বিধায়কদেরকে চ্যাংদোলা করে ছুড়ে বিধানসভার বাইরে ফেলে দেবেন। উনি কোনোদিন সেটা পারবেন না, উনি কোনোদিন ক্ষমতায় আসতে পারবেন না, সেগুলো পরের কথা। কিন্তু বলছেন আমাদের রাজ্যে প্রতি 3 জনের মধ্যে একজন মুসলমান সংখ্যালঘু, আমাদের সহনাগরিক। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, সেনাবাহিনী প্রধান, না একজনও মুসলমান নেই। আগে তো ছিল। 76 জন মন্ত্রী আছে মোদিজির, একজনও মুসলমান নেই। মোদী সরকারের অধীনে 87 জন সচিব আছে, কি ভাগ্য তাদের 2 জন মুসলমান। মানে খুব পরিষ্কার, 87 জন সেক্রেটারি লেভেলে 1-2 জন মাত্র সংখ্যালঘু মুসলমান। মানে খুব চাপ, খুব পরিষ্কার। তলায় চাপে রাখবো, ভয়ে থাকবে মুসলমান সমাজ, আর ওপরে ক্ষমতার ভাগিদারি দেব না। দেশের 16% মানুষ, 17% মানুষ ক্ষমতার বৃত্তের বাইরে। কেননা তারা মুসলমান। ইসরায়েলে জায়নিস্ট সরকার 20% মুসলমান আরবকে দেশে রেখেছেন। তোমরা থাকো, ব্যবসা করো, পড়াশুনো করো, বিয়ে শাদী করো, নামাজ পড়ো, ঈদ হোক, শবে বরাত হোক, বাচ্চা করো, কিন্তু ক্ষমতার হিস্সেদারি চেও না। তোমরা নাগরিক নও, প্রায় নাগরিক। আমাদের দেশে সেই প্রায় নাগরিক বানানোর খেলাটা চলছে। ইসরায়েল আমাদের মডেল হয়ে উঠেছে।
মোদী, যোগী, শাহ, আরএসএস, বিজেপি লক্ষ্য হিন্দু রাষ্ট্র, যেখানে সংখ্যালঘু মুসলমানরা, খ্রিস্টানরা নাগরিক নয়, প্রায় নাগরিক। এটা হয় নাকি? ইসরায়েল একটা পুলিশ রাষ্ট্র, ভারতবর্ষে সেটা সম্ভব? হ্যাঁ সম্ভব, যদি তথাকথিত হিন্দু মানুষজনকে সশস্ত্র করে তোলা যায়। সেটার জন্যই কি অগ্নিবীর, এই জন্যই কি অগ্নিবীর চাকরির দরখাস্তে ধর্মের প্রমাণপত্র দিতে হচ্ছে? সেখানেই কি ধারাই বাছাই হবে? জানি না। কিন্তু দেশের 20%, 18%, 19% মানুষকে না নিয়ে কোনো গণতন্ত্র চলতে পারে না, সেটা তো জানি। সবে যুদ্ধ শেষ হলো, পাকিস্তান ভারতের, সেই আবহে মধ্যপ্রদেশের মাহুতে একটা সরকারি অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন কোনো নকড়া চকড়া বিজেপি নেতা নয়, ছোটখাটো কেউ নয়, মুখ্যমন্ত্রী মোহন যাদব সরকারের মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী এবং 8 বারের বিধায়ক বিজয় শাহ। প্রথমে তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জয়গান করলেন, দেশ কো বাঁচা লিয়া ইত্যাদি ইত্যাদি। সেনাবাহিনীকে উन्होंने নেতৃত্ব দিয়ে, মানে উনি সেনাবাহিনীটাকে চালিয়েছেন গোছের একটা ব্যাপার। তারপরে এই পর্যন্ত মেনে নেওয়া যায়, ঠিক আছে ঠিক আছে। তারপরে তিনি কর্নেল সোফিয়া কুরেশি প্রসঙ্গে চলে আসেন, ছাপার বা মুখে বলা যায় না এরকম আপত্তিকর ভাষা দিয়ে বলতে থাকেন মোদিজির স্ট্র্যাটেজির কথা। তিনি অনায়াসে বলেন, যারা আমাদের মেয়েদের সিঁদুর মুছে দিয়েছিল, সেই কোট আন কোট কাটা ছাঁটা লোকেদের আমরা তাদের বোনকে পাঠিয়ে দিয়ে আমাদের অকাত বুঝিয়ে দিয়েছি, উচিত শিক্ষা দিয়েছি। এখানেই থামেননি, বললেন মোদিজি তো নিজে কাপড় খুলতে পারেননি, তাই তাদের সমাজের বোনকে পাঠানো হয়েছিল এই বার্তা দিয়ে যে তোমরা যদি আমাদের বোনদের বিধবা করো, তবে তোমাদের সমাজের বোনকে পাঠিয়ে আমরা তোমাদের নগ্ন করে ছাড়বো। মন্ত্রী বিজয় শাহ, ক্যাবিনেট মন্ত্রী বিজয় শাহ যা বলছেন তার স্পষ্ট মানে হলো কর্নেল সোফিয়া কুরেশি আসলে সন্ত্রাসবাদীদের বোন। আর এটা হচ্ছে আমাদের, মানে মোদিজির, আমাদের বোনেদের সিঁদুরের বদলা নেওয়ার অপারেশন সিঁদুর একটা স্ট্র্যাটেজি। এই কদিন আগেই যে কর্নেল সোফিয়াকে দেশের সামনে এক রোল মডেল হিসেবে অপারেশন সিঁদুরে এক ধর্মনিরপেক্ষ চেহারা দিয়ে শুধু দেশ নয় সারা বিশ্বে যে ছবি তুলে ধরার চেষ্টা হলো, তা নাকি আসলে ছিল মোদিজির কাঁটা দিয়ে কাঁটা তোলার একটা স্ট্র্যাটেজি। এবং এটা কি একটা বিচ্ছিন্ন ঘটনা? হঠাৎ করে এক ক্যাবিনেট মন্ত্রী কথা বলে ফেললেন? না, এই একই কথাই কি সংসদে বসে ওই ডিগ্রি দুবে বলেনি? বিজেপি কোনো পদক্ষেপ নিয়েছিল নিশিকান্ত দুবের বিরুদ্ধে? মনে আছে, দেশকে গদ্দারও কো গোলি মারো সালুকো, দেশের সমস্ত মুসলমান মানুষজন গদ্দার, তারা লড়েনি, স্বাধীনতা সংগ্রামে যায়নি। একটা বিশ্বাসঘাতকের দল এই সমস্ত কথা বলেছে। বিজেপি একটা কথাও তখন বলেছে, নাগপুরে নাথুরাম গডসের মন্দির হয়েছে, জাতির পিতাকে গুলি করে মারা একটা খুনি, একটা বর্বর, তার পুজো করছে। বিজেপি কিছু বলেছে? বলেনি। বিজেপি আরএসএস এর রাজনীতি আসলে এক ধরনের প্রাতিষ্ঠানিক সংখ্যালঘু বিদ্বেষ, এক ঘৃণার ভিত্তির ওপরে বসানো আছে, যা আরএসএস তাদের দর্শন। তারা তো খুব পরিষ্কার বলে দিয়েছে, আমাদের দেশের নাগরিক তারাই যারা এই দেশকে পিতৃভূমি, কর্মভূমি এবং পুণ্যভূমি হিসেবে মানেন। কেবল পিতৃভূমি এবং কর্মভূমি হলে চলবে না, পুণ্যভূমি অর্থাৎ এই দেশেই আপনার সব থেকে বড় পুণ্যস্থানটা থাকতে হবে। কাবা কিংবা বেথলেহেম কিংবা ভ্যাটিকান চার্চ হলে হবে না, বলে দিয়েছে পরিষ্কার। আর আমাদের মতন অজ্ঞেয়বাদী নাস্তিকদের তো আর জায়গাই নেই। অথচ আমাদের দেশে চারবাক, যিনি ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করতেন না, তাকে মহর্ষি বলা হয়েছে। আরএসএস এর এটা দর্শন, যেখানে একজন সেনাকর্মী, একজন কূটনীতিক, এমনকি একজন শহীদের স্ত্রীকে ধর্মীয় পরিচয়ের কারণে সন্দেহের চোখে দেখা হচ্ছে। এই ঘৃণার রাজনীতির প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি বিজেপি মন্ত্রী বিজয় শাহের মন্ত্র, বিদেশ সচিব বিক্রম মিস্ত্রির পরিবারকে টার্গেট করার মধ্যে, কিংবা শহীদ নৌসেনা অফিসারের স্ত্রী হিমাংশী নারওয়ালে তাকে ট্রেলিং এর মধ্যে চেহারা দেখে আমরা বুঝতে পারছি। এই ঘটনাগুলো বলে দিচ্ছে কতটা গভীরে প্রবেশ করেছে এই বিদ্বেষ। আচ্ছা, বিজয় সিং কি এই প্রথম এই ধরনের কথা বললেন? না, 2018 সালে শিক্ষক দিবসের এক অনুষ্ঠানে বলেছিলেন, যারা হাততালি দেননি তারা পরের জন্মে বাড়ি বাড়ি গিয়ে হাততালি দেবে। ভাবুন, তার আগেও তিনি স্কুলে জয় হিন্দ না বললে হাজিরা বাধ্যতামূলক নয় বলে জানিয়ে দিয়েছিলেন এবং সরাসরি হুমকি দিয়েছিলেন, যারা জয় হিন্দ বলবে না তাদের ভোপাল এনে বুঝিয়ে দেব বলেছিলেন। আসলে হেড স্পিচ দেওয়াটা কেবল ওনার নয়, এটা বিজেপির নেতা কর্মীদের অভ্যেস। বিক্রম মিস্ত্রি ভারতের বিদেশ সচিব, ভারত সরকারের সিদ্ধান্ত তিনি সাংবাদিকদের সামনে জানিয়েছেন মাত্র, একজন অফিসার।
ভারত সরকার যা ঠিক করেছে সেটা জানিয়েছে, কার সঙ্গে বসে কোথায় বসে তারা যুদ্ধবিরতি ঠিক করেছেন, কার ব্যবসা বাঁচানোর জন্য আদানির আম্বানির মোদিজির ব্যাপার, সেটা আলাদা আলোচনা। কিন্তু বিক্রম মিস্ত্রি তিনি বিদেশ সচিব, তাকে যা বলা হয়েছে সেটা তিনি বলবেন। তার যুদ্ধবিরতি ঘোষণার পরে সোশ্যাল মিডিয়াতে মিস্ত্রিকে নিশানা বানানো শুরু হলো। মিস্ত্রিকে ট্রোলাররা তার ব্যক্তিগত জীবন, তার পরিবার, এমনকি তার মেয়েকে আক্রমণ করছে। এই ট্রোলিং এর শুধুমাত্র সমালোচনা নয়, একেবারে হেড স্পিচ। ট্রোলাররা এই বিক্রম মিস্ত্রির এক্স অ্যাকাউন্ট থেকে তার 2015 সালের একটা পুরনো ছবি খুঁজে বার করে, যেখানে তিনি তার মেয়ের সঙ্গে একটা সেলফি শেয়ার করেছিলেন, আর সেই প্রধানমন্ত্রীকে সেটা ট্যাগ করেছিলেন, সেটাকে বার করেছে। সেই পোস্টে কুৎসিত অভদ্র মন্তব্য করা হচ্ছে। আর তারপরে নরেন্দ্র মোদী কিছু বলেছেন? না, বলেননি। বিজেপি নেতা মন্ত্রীরা কিছু বলেছেন? একটা কথা বলেননি। সেই সমস্ত টুইটারদের অনেকে মোদীজিকে ফলো করে, আবার এদের আবার কাউকে কাউকে মোদীজি নিজে ফলো করছেন। এই হামলা সমস্ত সীমা ছাড়িয়ে যায়, যা পরে বিক্রম মিস্ত্রিকে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটাকেই প্রাইভেট করতে হয়েছে। তিনি করে দিয়েছেন, কি করবে? রাজনৈতিক সামাজিক পরিবেশ এই মুহূর্তে এমন জায়গায় পৌঁছেছে যেখানে মুসলিম নাম দেখলেই তাকে দেশদ্রোহী, জিহাদি বা পাকিস্তানের চর বলে চিহ্নিত করা হচ্ছে, তা সে যেই হোক না কেন। সেনাবাহিনী কর্নেল থেকে বিদেশ সচিব থেকে শহীদ নৌসেনার স্ত্রী যেই হন না কেন, 22শে এপ্রিল জম্মু কাশ্মীরের পাহেলগাম জঙ্গি হামলায় ভারতীয় নৌবাহিনীর অফিসার বিনয় নারওয়াল শহীদ হন, তাকে গুলি করে মারা হয়। সেই শোকের মধ্যে তার স্ত্রী হিমাংশী নারওয়াল সংবাদ মাধ্যমে বলেছিলেন, আমার স্বামী দেশের জন্য প্রাণ দিয়েছেন, আমি চাই না ভারত পাকিস্তান যুদ্ধ হোক, যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়। মানুষের মতন কথা বলেছেন তিনি, একজন মানুষের মতন কথা বলেছিলেন, কিন্তু সেটা তো এই ঘৃণা ছড়ানো মেশিনের সঙ্গে খাপ খায় না। কাজেই শুরু হয়ে গেল ট্রোলিং এর ঝড়। তাকে দেশদ্রোহী, পাকিস্তান পন্থী, দেশের শত্রু বলা হতে শুরু করলো। আরো ভয়ঙ্কর হলো, তার পুরনো ইনস্টাগ্রাম প্রোফাইল ঘেটে কিছু মুসলিম বন্ধুদের সঙ্গে তোলা ছবি ছড়িয়ে দেওয়া হলো চতুর্দিকে। দেখুন কারা 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 এর বন্ধু, বোঝাই যাচ্ছে ওনার চোখ আর মন কোথায়। ভাবা যায় এদেশে যেখানে একজন শহীদের স্ত্রী, যার ব্যথার কুল কিনারা নেই, যে ভার সহ্য করা কঠিন, সেখানে ট্রোলের হাত থেকে রেহাই না মেলে, তাহলে এদেশের সমাজ ও রাজনৈতিক সংস্কৃতি কোন দিকে যাচ্ছে তা ভাবলে ভয় লাগে। কোন পৃথিবী রেখে দিয়ে যাচ্ছি আমরা? এই ঘটনা তো কেবল হিমাংশীর অপমান নয়, বরং ভারতীয় সেনার ত্যাগকে এরকম অবজ্ঞা করা, যেখানে বিজেপি নিজেকে অসম্ভব জাতীয়তাবাদী বলে দাবি করে, ঠিক সেইখানেই তাদের আচরণ দেশদ্রোহীদের চেয়েও খারাপ। এ ধরনের ঘটনাগুলো, এ ধরনের ঘৃণা ছড়ানোর প্রবণতা কেবল যে একটা বিভাজনের রাজনীতি উস্কে দিচ্ছে তা নয়। আরে সেনাবাহিনীর মতন সংবেদনশীল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তার বিশ্বাসযোগ্যতাকে কাঠগড়ায় তুলে দিচ্ছে। আর সবচেয়ে বিপজ্জনক দিক হলো, এগুলোর একটাও বিচ্ছিন্ন ঘটনা নয়, একটাও এরকম নয় যে কেউ একজন বলে দিয়েছে। একজন নেতা করছে, একজন মন্ত্রী করছে, তাও নয়। এটা আরএসএস, বিজেপির ডিএনএ, এটাই তাদের আদর্শ। আজকের ভারতবর্ষে কোনো সংখ্যালঘু নয়, যে কোনো প্রগতিশীল যারা শান্তি চায়, সদ্ভাবনার কথা বলে, ধর্মনিরপেক্ষতার কথা বলে, তাকেই ট্রোল করা হবে, হুমকি দেওয়া হবে, শারীরিক নিগ্রহের মুখে পড়তে হবে। মিডিয়ার অ্যাঙ্কার প্রকাশ্যে ধর্মনিরপেক্ষতার বিরোধিতা করছে, ভাবা যায়। যুদ্ধের বিরুদ্ধে কথা বললে তাকে পাকিস্তানে যেতে বলছে, ভাবা যায়। ধর্মনিরপেক্ষরা দেশ থেকে বেরিয়ে যাও, এসব ফতোয়া দিচ্ছে। আমাকে রোজ বলছে আপনি বাংলাদেশে চলে যান। কেন? কি অপরাধ করেছে? আর তারপরেও তারা অনায়াসে এই দেশেই চলে ফিরে বেড়াচ্ছে। আর এগুলো যত বাড়ছে তত এক অদ্ভুত প্রবণতা দেখছি আমরা। এর ফলে এক ধরনের আত্মনিয়ন্ত্রণের সংস্কৃতি গড়ে উঠছে। সেলফ রেস্ট্রিকশন, থাক না বাবা, আমি এর মধ্যে নিজেকে জড়াবো না। হ্যাঁ, মানুষ নিজেদের নিরাপত্তার কথা ভেবে মুখ বন্ধ রাখছে। আজকে ভারতে সংখ্যালঘু বিদ্বেষ শুধু রাজনৈতিক কৌশল নয়, একটা রাষ্ট্রীয় চরিত্র, একটা স্টেট ক্যারেক্টার তৈরি হয়ে গেছে। বিজেপি, আরএসএস, মোদিজির নেতৃত্বে ঘৃণা শুধুমাত্র নির্বাচনী প্রচারের উপায় নয়, আর বরং তা এক অনেক বড় সংস্কৃতিগত মনস্তাত্ত্বিক যুদ্ধ, একটা কালচারাল সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার চালাচ্ছে তারা। তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এর অংশ, যার উদ্দেশ্য হলো এক জাতি, এক ধর্ম, এক ভাষা আর একচ্ছত্র আধিপত্য কায়েম করা। এক কথায় যদি বলতে হয় দেশের আর 5টা দলের সঙ্গে বিজেপির ফারাকটা ঠিক কোথায়, তাহলে তার উত্তর হলো বাকি 5 কেন? সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করা বাকি সব দল, দেশের সংবিধান, দেশের স্বাধীনতা আন্দোলন, দেশের ঐতিহ্য, দেশের ধর্মনিরপেক্ষ চরিত্র নিয়ে যা ভাবে, বিজেপি তা ভাবে না। বিজেপির কাছে স্বাধীনতা আন্দোলনের কোনো অর্থ নেই, কারণ তাদের পূর্বসূরীরা
কেউ কেউ স্বাধীনতা আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, বাকিরা স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেননি, আরএসএস এর নির্দেশ মেনেই হাত মিলিয়েছিলেন ইংরেজদের সঙ্গে। তীব্র ঘৃণা গান্ধী, নেহেরু, কংগ্রেসের জন্য, কমিউনিস্টদের সঙ্গে শত্রুতা, ধর্মনিরপেক্ষতা কোনোদিন তাদের সিলেবাসে ছিল না। তারা সংবিধান সভায় যোগ দেননি, সংবিধান প্রণয়নে তাদের কোনো ভূমিকা নেই, তীব্র মুসলমান বিরোধিতা ছিল তাদের দর্শনের ভিত্তি। স্বাভাবিকভাবে সেই ঐতিহ্যকে বিজেপি বহন করে চলেছে। সংঘ পরিবারের প্রত্যক্ষ নির্দেশে সেই দর্শনকে তারা আঁকড়ে ধরেছে। সেই দর্শন মেনে তারা গান্ধী, নেহেরুকে বিশ্বাসঘাতক বলে, গান্ধী হত্যাকারী নাথুরাম গডসেকে পুজো করে। সেই দর্শন মেনে তারা ইংরেজদের কাছে মুচলেকা দিয়ে জেল থেকে বের হওয়া সাভারকারকে তাদের গুরু হিসেবে মান্য করে। সেই দর্শন মেনেই দেশের ধর্মনিরপেক্ষতাকে অস্বীকার করে। সেই দর্শনকে সামনে রেখেই তারা হিন্দু রাষ্ট্রের ছক কষে সেই একই দর্শনের ভিত্তিতে মুসলমানদের এদেশের নাগরিক হিসেবে মানতে চায় না, তাদেরকে এদেশে থাকতে হলে হিন্দু নিয়ম নীতি রীতি মেনে চলার ফতোয়া দেয়। আর তাই এই পরিস্থিতিতে আমাদের দেশের নাগরিক সমাজের দায়িত্ব হলো এই বিদ্বেষের রাজনীতির বিরুদ্ধে হাতে হাত ধরে দাঁড়ানো। ধর্ম নয়, আমাদের মূল্যায়ন হোক, আমাদের কাজ মানবতা বোধ দিয়ে। রাষ্ট্রকে হতেই হবে সংবিধান প্রণেতা ভীমরাও আম্বেদকরের স্বপ্নের মতো, যেখানে ন্যায়, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব শুধুমাত্র কটা শব্দ নয়, এক বাস্তবতা। ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই শেষ করছি। নমস্কার।